জুলাই বা 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হয় এবং পতনের পর তিনি আশ্রয় গ্রহণ করেন পার্শ্ববর্তী দেশ ভারতে। সে থেকেই দুটি প্রশ্ন জেগেছে। প্রথমত, বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার পরবর্তীতেও ব্যর্থ হয়ে শেখ হাসিনা কি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে 1975-এর পর পুনরায় আবারও অবস্থান করতে যাচ্ছেন? আর দ্বিতীয়ত, ভারত বিশ্বের কোন কোন নেতাকে এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় দিয়েছে? ভারত যে এবার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমেই প্রথম কোন রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়েছে তা নয়। অতীতে কিন্তু বিভিন্ন দেশের একাধিক নেতা, রাজনীতিবিদ বা তাদের পরিবারকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি শেখ হাসিনা 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে যখন চরম সংকটে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। সে সময় স্বামী ওয়াজেদ মিয়া সহ সন্তানদের নিয়ে তিনি দীর্ঘ 6 বছর ভারতে কাটিয়েছিলেন। যদিও তখন তার নিরাপত্তার কথা চিন্তা করে ভারতের রাজধানী দিল্লির পান্ডারা পার্কে তাদের নাম পরিচয় গোপন করে বা ভিন্ন নামে তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে সে সময়ে শেখ হাসিনার পরিবারের স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করতেন বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। শেখ হাসিনার সাথে সে সময়ে প্রণব মুখার্জির সম্পর্কটা এতটাই চমৎকার হয়ে ওঠে যে তারপর থেকে পরবর্তী সময়গুলোতে প্রণব মুখার্জিকে শেখ হাসিনা কাকাবাবু বলেই সম্বোধন করতেন। এমনকি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে চলে এলে তাদেরকেও আশ্রয় দেওয়া হয়েছিল। এমনকি তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের সে সময়ের প্রবাসী সরকার তাদের কর্মকাণ্ড পরিচালনা করত কলকাতা থেকেই। ইতিহাসের পাতায় আর কোন কোন দেশের নেতাদের নাম রয়েছে যারা ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন? 1959 সালের 31শে মার্চ দালাই লামা ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারত প্রজাতন্ত্রের ভূখণ্ডে পা রেখেছিলেন। তার আগে বেশ কয়েক বছর ধরেই তিব্বতের এই ঈশ্বর রাজা তার পোটালা প্যালেসের সিংহাসনে বেশ অস্বস্তির মধ্য দিয়েই দিন কাটাচ্ছিলেন, কেননা তিব্বতের ওপর চীনের কব্জা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। দালাই লামা চলে আসার 2 দিন পরেই 3রা এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পার্লামেন্টে ঘোষণা করেছিলেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা, যাকে তার অনুগামীরা ভগবান বুদ্ধের জীবন্ত অবতার বলে মনে করেন, তিনি ভারতে চলে এসেছেন এবং ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। সে সময়ে শুধুমাত্র কমিউনিস্ট বা বামপন্থী দলগুলো ছাড়া সকল দল ও মতের মানুষ ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। সেই থেকে আজ 65 বছরেরও বেশি সময় ধরে দালাই লামা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মোহাম্মদ নাজিবুল্লাহ, যিনি শুধুমাত্র নাজিবুল্লাহ নামেই বেশি পরিচিত ছিলেন, তিনি 1986 সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আসীন হন। প্রায় 6 বছর ক্ষমতায় থাকার পর যখন ইসলামী মুজাহিদিনরা 1992 সালে কাবুল দখল করে, তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এমনকি তা মঞ্জুরও হয় সঙ্গে সঙ্গেই, কেননা ভারতের সাথে আফগান রাজনীতিবিদ নাজিবুল্লাহর সম্পর্ক ছিল কিশোর বয়স থেকেই। ভারত শাসিত কাশ্মীরের বারামুলার একটি সেকেন্ডারি স্কুলে তিনি নিজেও পড়াশোনা করেছিলেন। তবে 1992 সালে ভারতে আসার চেষ্টায় এয়ারপোর্টে পৌঁছলে বিমানে ওঠার আগেই নিরাপত্তারক্ষীরা নাজিবুল্লাহকে আটকে দেন। তার আর দিল্লির বিমানে ওঠা সম্ভব হয়নি। তবে এই ঘটনার কয়েক মাস পূর্বেই নাজিবুল্লাহ তার স্ত্রী ও 3 কন্যা সন্তানকে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন। কিছুদিন পরে ভারত সরকারও স্বীকার করে যে নাজিবুল্লাহর পরিবারকে মধ্য দিল্লির লুটিয়েন্স জোনে একটি বাড়িতে সরকারি আতিথেয়তায় রাখা হয়েছে। এমনকি তাদের খরচ নির্বাহের জন্য ভারত সরকার প্রতি মাসে 1 লক্ষ রুপির ভাতা দিচ্ছে, ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তারও। এরপর বহু বছর দিল্লিতে পড়াশোনা করেছেন নাজিবুল্লাহ 3 কন্যা সন্তান এবং কাটিয়েছেন রাজধানীতেই। যদিও 1996 সালের 27শে ফেব্রুয়ারি নাজিবুল্লাহকে গুলি করে হত্যা করে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে একটি ল্যাম্পপোস্টের সাথে তার দেহকে ঝুলিয়ে রাখা হয়। তবে তার পরিবারের বাকি সদস্যরা অবশ্য ভারতেই আশ্রয় গ্রহণ করে নিজেদের জীবনকে আবারও নতুন করে গড়ে তুলতে পেরেছিলেন। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ নাশেদকে ভারত আশ্রয় দিয়েছিল একটি বিচিত্র পরিস্থিতিতে। মোহাম্মদ নাশেদ 2008 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমের 30 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন। তবে 2012 সালে সে দেশে একটি রাজনৈতিক সংকটের জেরে তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তীতে 2013 সালের 13ই ফেব্রুয়ারি মোহাম্মদ নাশেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করার পূর্বেই তিনি চলে যান রাজধানী মালের ভারতীয় হাই কমিশন ভবনে। ভারতের সঙ্গে তার আগে থেকেই বেশ সুসম্পর্ক ছিল। তবে তিনি যে হঠাৎ করে ভারতীয় হাই কমিশনে চলে যাবেন, এটি ভারত নিজেও কল্পনা করতে পারেনি। দিল্লির সঙ্গে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদানীন্তন ভারতীয় হাই কমিশনার। এরপরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশেদের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে মনমোহন সিং সরকার। তবে এই পরিস্থিতিতে তাকে খুব বেশি দিন থাকতে হয়নি।
খুব শীঘ্রই তিনি সমঝোতার মাধ্যমে আবারও দেশে ফিরে যান এবং রাজনীতিতে অংশগ্রহণ করেন। 1950 সালে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীরবিক্রম শাহ, তার ছেলে মহেন্দ্র, সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। নেপালের রাজবংশের সাথে রানাদের অর্থাৎ তৎকালীন শাসকদের চলা দীর্ঘদিনের সংঘাতের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতীয় দূতাবাসে আশ্রয় নেওয়ার 3 দিন পর 10 নভেম্বর 1950 সালে নেপালের কাঠমান্ডুর গোচর বিমানবন্দরে দুটি ভারতীয় এয়ারক্রাফট এসে নামে, যাতে করে ত্রিভুবন শাহ ও পরিবারের অন্যান্য সদস্যরা দিল্লিতে রওনা হয়ে যান। ঘটনাচক্রে সেই এয়ারপোর্টেরই নামকরণ বর্তমানে করা হয়েছে রাজা ত্রিভুবন শাহর নামেই। সে সময় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও অন্যান্য সরকারি কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান। রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাইকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। তবে 3 মাসের বেশি রাজা ত্রিভুবন শাহকে ভারতে থাকতে হয়নি। 1951 সালের 18 ফেব্রুয়ারি নেপালের মনার্ক বা মহারাজা হিসেবে ত্রিভুবন বীরবিক্রম শাহ দেশে প্রত্যাবর্তন করেন। এগুলোই ছিল উল্লেখযোগ্য কিছু নেতাদের ইতিহাস, যারা ভারতে বিভিন্ন সময়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং ভারত তাদেরকে রাজনৈতিক আশ্রয় প্রদান করেছিল। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।